বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়েই আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। নতুন রাজনৈতিক দলে যোগ দিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। দুপুরে তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন তিনি। এছাড়া জুলাই ফাউন্ডেশন সহ সব সরকারি দায়িত্ব ছাড়ারও ঘোষণা দিয়েছেন নাহিদ। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নেবেন তিনি। মঙ্গলবার দুপুর 1টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক করে উপদেষ্টা পরিষদের সদস্যরা। এটি ছিল নাহিদ ইসলামের শেষ বৈঠক। সেখানে বিদায়ী কথা বলে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। পরে 2:45টার দিকে যমুনার সামনে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। জানান, গণ অভ্যুত্থানের বাস্তবতায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া যৌক্তিক মনে হয়েছিল। এখন দেশের চলমান পরিস্থিতিতে ছাত্র জনতার রাজনৈতিক শক্তির সাথে রাজপথে থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে আমলাতান্ত্রিক জটিলতা, পুলিশের মনোবলে ঘাটতি সহ দায়িত্বে থাকাকালীন নানা সীমাবদ্ধতার কথা জানান তিনি। আশা প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে সরকার সফল হবে। সম্মেলন শেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে পতাকাবিহীন গাড়িতে প্রোটোকল ছাড়াই বের হয়ে যান নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, গণহত্যা ও অপরাধের সঙ্গে যারা জড়িত অবশ্যই তাদের বিচার করতে হবে। তবে পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই-এর মতো বাহিনীকে আন্ডারমাইন করে আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। নিজেরা হানাহানিতে লিপ্ত হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে বলেও সতর্ক করেন সেনাপ্রধান। সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়ার আয়োজনে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে কোনো সেনা সদস্য জড়িত নয়। এ নিয়ে কোনো যদি কিন্তুর সুযোগ নেই। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। 57 জন চৌকস সেনা অফিসার, এবং শুধু তাই নয়, আমাদের কিছু কিছু পরিবারবর্গর সদস্যদের আমরা হারিয়েছি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ
এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। এদিকে ১৬ বছর আগে পিলখানায় সেনা সদস্যদের হত্যাকাণ্ডের দিনকে এবার ভিন্ন আবহে স্মরণ করা হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। দিবসের শুরুতে মঙ্গলবার ঢাকার বনানী সামরিক কবরস্থানে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদদের নিকটাত্মীয় ও স্বজনরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন অতিথিরা। শ্রদ্ধা নিবেদন করতে আসা শহীদদের স্বজনরা সুষ্ঠু বিচার দাবি করেন। গত রোববার ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আমি এখন আজকের কর্মসূচির ক্রমধারা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। শহীদ সেনা দিবস ঘোষণা করার জন্য আমরা সন্তুষ্ট, কিন্তু যে ক্যাটাগরি দিয়েছে আমরা এক্সপেক্ট করেছিলাম ক্যাটাগরি এ হবে, কারণ পৃথিবীর ইতিহাসে এরকম হত্যাকাণ্ড কখনো ঘটে নাই। এই দিবসটা একটা রেকগনাইজ হবে সারা নেশন ওয়াইডে। আমরা অতিরিক্ত খুশি, কিন্তু অতটুকু খুশি না যেন কেন, বিকজ বিচারটা হচ্ছে না, এখন এটা হওয়া উচিত। বিচার প্রক্রিয়া একটা লম্বা প্রসিডিয়ার এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ কমিশন বের করতে পারবে যে পেছনে ষড়যন্ত্রকারীরা প্রকৃত অর্থে কারা ছিল। দেশবাসী যেন এই বিচারটা দেখতে পারে, তো এই বিচার ব্যবস্থা যদি সুষ্ঠুভাবে হয় তাহলে এটাই প্রত্যাশা। দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি, তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচারে আওতায় নেওয়া হবে। এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা। আজকে এই দীর্ঘ বছর পরে, আজকে প্রায় 16 বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে এবং আমরা এই প্রত্যাশা করব যে তাদের এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায়। আমরা যেন সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। ২০০৯ থেকে ২৪ পর্যন্ত আওয়ামী লীগের আমলে ১০০ জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০টি অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাক। দুপুরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংগঠনটি। গুম হওয়া ১০০ জনের মধ্যে ৯৫ জন এখনও ফেরত আসেনি। এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন। অভিযোগে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসির সাবেক ঊর্ধ্বতন ৬০ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। ভিকটিম ফ্যামিলিগুলো জানতে পারেনি যে এই মানুষগুলোর সাথে কি করা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের আবেদনটা, আর প্রথম ও প্রধান আবেদন যেটা, যে এই তথ্যগুলো জানানো হোক ইনভেস্টিগেশন করে পরিবারকে, এবং একটা ট্রান্সপারেন্ট বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যেন আমরা যেতে পারি। আমরা আজকে যে অভিযোগগুলো দায়ের করেছি আমরা এক্সপেক্ট করব দ্রুততম সময়ের মধ্যে এগুলো ইনভেস্টিগেশন হবে, প্রপার ঘটনার আদলে প্রপার লোককে আসামি করে ফর্মাল চার্জ দায়ের করা হবে। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু ইনভেস্টিগেট করেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী তার সফট কপি এবং হার্ড কপি দুটোই আমরা ট্রাইব্যুনালের সামনেও ইনভেস্টিগেশন এজেন্সির সামনে আমরা জমা দিয়েছি। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস চেয়ে রিভিউ আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষ। রিভিউ আবেদন সরাসরি গ্রহণ করা হবে নাকি লিভ টু আপিল করতে হবে তার ওপরও আদেশ কাল। সকালে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শুনানি হয়। শুনানিতে আইনজীবীরা বলেন, আন্তর্জাতিক আইন মেনে তার বিচার করা হয়নি।
এ সময় আদালত তার মুক্তির দাবিতে করা যুক্তিগুলো সরাসরি গ্রহণ করতে পারবে। লিভ টু আপিল করতে হবে কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন। মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা 60টি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই। এই 60টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডেই লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। কোর্টের উপরে চাপ প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না। আমরা আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। কুমিল্লায় বিএনপির কুমিল্লা মহানগরের দ্বিবার্ষিক সম্মেলন চলছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কুমিল্লা মহানগরীর সাধারণ মানুষ, কুমিল্লা মহানগরবাসী যারা আছে, তোমাদের কার্যক্রমের মাধ্যমে তাদের আস্থা যাতে দলের উপরে বৃদ্ধি পায়, দলের প্রতি যদি তাদের আস্থা বাড়ে, সে ব্যাপারে তোমাদেরকে সর্বদা সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে যেই সম্মেলন অনুষ্ঠানটি হয়ে গেল, এই সম্মেলনের কি লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সঠিক নেতৃত্বকে বের করে নিয়ে আসা, যোগ্য নেতৃত্বকে বের করে নিয়ে আসা এবং এই নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের দলকে, যেহেতু এটা কুমিল্লা মহানগরীর প্রতিটি স্তরে, প্রতিটি প্রত্যন্ত মানুষের কাছে যাতে আমরা আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্যকে পৌঁছে দিতে পারি, আমাদের দলের নীতি আদর্শকে আমরা যাতে প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে পারি, প্রতিটি মানুষকে আমরা চেষ্টা করতে পারি আমাদের এই আদর্শ নীতির সাথে একসাথে চলার জন্য। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে প্রায় 45-46 বছর আগে আমাদের প্রিয় এই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন। আজকে প্রায় 45-46 বছর ধরে 6টি নির্বাচনের ভেতর দিয়ে, এর ছাড়াও বিভিন্ন আন্দোলন সংগ্রামের চড়াই উতরাই তো আছেই। এই আন্দোলন সংগ্রামে বিগত, বিশেষ করে গত 15-16 বছরের আন্দোলন সংগ্রাম, গুম খুন, অত্যাচার, নির্যাতন, গায়েবী মামলা, মিথ্যে মামলা, এ সকলের ভিতর দিয়ে বিএনপি পার হয়ে এসেছে। এর বাইরে গণতান্ত্রিক পন্থায় কম বেশি প্রায় 6টি নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কোন নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয়েছিল, কোন নির্বাচনে বিএনপি বিরোধী দলের আসনে আসন গ্রহণ করেছিল। আজ এ কারণেই বিএনপি জনগণের ভেতর ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছে, এত চড়াই উতরাই, এত নির্বাচনের ভিতর দিয়ে পার হয়ে আসার পর। আজ আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে, আমরা যারা বিএনপি করি, আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে, জনগণের একটি রাজনৈতিক দলে আজ বিএনপি নিজেকে রূপান্তর করতে পেরেছে। আছে আমাদের অনেক প্রতিবন্ধকতা, হয়তো আছে আমাদের, কিন্তু তারপরে ওই প্রতিবন্ধকগুলো যেগুলো আছে সেগুলোকে পর্যায়ক্রমিকভাবে অতিক্রম করে আরো বেশিভাবে, আরো দৃঢ়ভাবে আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ। কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রযুক্তির উন্নয়নের ঝুঁকি মোকাবেলা করে এগিয়ে যাবার তাগিদ দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার ব্যাংকের পেমেন্ট পদ্ধতি আরটিজিএস এর হালনাগাদ ভার্সন চালুর অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, হ্যাকিং ও নিরাপত্তা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। Department is and should be looking at the potential risks as well, but regulation will be there, but it will be more, I would say, light touch, guiding principles.
not overriding and not stifling the progress. সরকারি দরপত্রে একজন ঠিকাদার কতটুকু কাজ নিতে পারবে সেটি ঠিক করে দেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান প্রতিষ্ঠানটি। টিআইবির দাবি, টেন্ডার ডিজিটাইজেশন হলেও দুর্নীতি কমেনি, বরং রাজনৈতিক ছত্রছায়ায় ঠিকাদার কোম্পানিগুলো দুর্নীতি করে যাচ্ছে। রাজনৈতিকভাবে প্রভাবশালী ঠিকাদার তাদের একক নিয়ন্ত্রণের মাধ্যমে, যেটি আমরা দেখেছি গড়ে এই 10টির মতো 61% যে ভ্যালু, কার্যাদেশের ভ্যালু, সেটি আছে 5% ঠিকাদারের হাতে। হ্যাঁ, এইভাবে নিয়ন্ত্রিত হয়েছে এবং যেটির হারটা 74 থেকে শুরু করে 84 পর্যন্ত মন্ত্রণালয় ভিত্তিক ভ্যালুয়েশনটা আছে। দুদকে সরকারি কর্মকর্তাদের প্রাধান্য থাকলে আমলাদের দুর্নীতির বিচার হবে না বলে মন্তব্য করেছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। মঙ্গলবার দুপুরে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের বেশ কয়েকজন আমলার বিরুদ্ধে দুর্নীতি প্রতিবেদন দুদকের কাছে হস্তান্তর করে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। এ সময় তারা দুদকের 2 কর্মকর্তার বিরুদ্ধে 80 কোটি টাকা ঘুষ নিয়ে বেবিচক এবং গণপূর্তের 2 কর্মকর্তাকে ছেড়ে দেওয়ারও অভিযোগ তোলেন। সরকারি প্রতিষ্ঠানে আমলাদের আধিক্য কমানোর আবেদন জানান তারা। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।